আমার মাথায় কোনো চুল নেই এই কারণে কি আপনি বিরক্ত? বারবার মাথার চুলের দিকে তাকাচ্ছেন তাই বললাম। মীরু চুল প্রসঙ্গে না গিয়ে হঠাৎ বলল, আচ্ছা শুনুন, আপনি কি সে ব্যক্তি যার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য সুলতানা ফুপু প্রায় জীবন বাজি রেখে ফেলেছেন? জি। আপনি মনে হয় আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অপেক্ষা করছি কারণ আপনার ফুপু বলেছেন এই সৌরজগতে আপনার মতো ভালো মেয়ে আর নেই। আপনার ফুপুর কথা আমি খুবই বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস হচ্ছে আমার মতো ভালো মেয়ে সৌরজগতে আর নেই? হ্যাঁ হচ্ছে। আপনি আপনার বাবার চিকিৎসার যে ব্যবস্থা করেছেন সেটা চিন্তাই করা যায় না। রাত 3:30টার সময় একা ওষুধ কিনতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে শাহবাগে গিয়েছেন। আপনি ভুল বলছেন। আমি একা যাইনি। আমার সঙ্গে বলশালী একজন পুরুষ মানুষ ছিল। সে আমাকে ভরসা দিয়েছিল যে কোনো ভয় নেই। নাসের অবাক হয়ে বলল, পুরুষ মানুষের কথা জানতাম না। কে ছিল আপনার সঙ্গে? মীরু হাসতে হাসতে বলল, যে রিকশায় করে গিয়েছি সেই রিকশায় রিকশাওয়ালা ছিল। নাসির শব্দ করে হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আপনার সেন্স অফ হিউমার অসম্ভব ভালো। মীরু বলল, এখন আমি যাই করব তাই আপনার কাছে ভালো লাগবে। কারণটা খুব সহজ। আমাকে না দেখে শুধুমাত্র সুলতানা ফুপুর কথা শুনেই আপনি আমাকে পছন্দ করেছিলেন। আমার সঙ্গে যখন দেখা হলো তখন সেই পছন্দ হওয়াটা কমে না গিয়ে বাড়লো, প্রায় প্রেম পর্যায়ে চলে গেল। এখন যদি আমি শব্দ করে নাক ছাড়ি এবং সুর দিয়ে আপনার গাড়ির সিট কভারে মুছে ফেলি, সেটা আপনার কাছে ভালো লাগবে। কেন? ভালো লাগার জন্য আপনি কোনো না কোনো লজিক দাঁড় করিয়ে ফেলবেন। প্রেমিকরা এই কাজটা খুব ভালো করে। নাসার বলল, সর্দি গড়িয়ে সিটে মুছবেন, এটা ভালো লাগবে এরকম লজিক দাঁড় করানো তো কঠিন। কঠিন কিছুই না। তখন আপনি ভাববেন মেয়েটা স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো ভনিতা নেই। তার বিষয়ে কে কি ভাবলো এ নিয়ে মেয়েটার কোনো মাথা ব্যথা নেই। কোনো দিকে না তাকিয়ে এই মেয়ে নির্বিকার ভঙ্গিতে সর্দি গাড়ির সিটে মুছে ফেলেছে। এক্সিলেন্ট। এরকম একটা মেয়ে তো আমি চাচ্ছিলাম। নাসের শব্দ করে হাসছে। মীরু বলল, আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি খুবই মজা পাচ্ছেন। নাসের বলল, হ্যাঁ মজা পাচ্ছি। মীর বলল, আমি যখন মগবাজারে পৌঁছাবো তারপর থেকে আপনি আমার আর কোনো কর্মকাণ্ডে মজা পাবেন না, বরং আমার প্রতিটি কর্মকাণ্ডে বিরক্ত হবেন। নাসের বিস্মিত হয়ে বলল, কেন বলুন তো? মীর বলল, কারণ আমি যাচ্ছি মগবাজার কাজী অফিসে। সেখানে আজ আমার গোপনে বিয়ে করার কথা। যার সঙ্গে বিয়ে হবার কথা তার নাম বারসাত। আমার যাবার কথা ছিল সকাল 11টায়। বাবার শরীর খারাপের কারণে যেতে পারিনি। আমার মনে হয় না বারসাত এখন আমার জন্য বসে আছে। তারপরেও খোঁজ নেবার জন্য যাচ্ছি। এখন বলুন, আমাকে কি আপনার অসহ্য মনে হচ্ছে না? নাসের বলল, না মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে আপনাকে যতটা ভালো লাগছিল এখন তার চেয়েও বেশি ভালো লাগছে। সত্যি বলছি। বারসাত সাহেব যদি থাকেন এবং আপনাদের বিয়েটা হয় তাহলে আমি বিয়ের সাক্ষী হিসেবে আমাকে অফার করব। বারসাতকে কাজী অফিসে পাওয়া গেল না। মীরু নাসিরকে সঙ্গে নিয়ে বারসাতের মেসে গেল। সেখানেও সে নেই। নাসির বলল, আপনাকে খুবই ক্লান্ত লাগছে, আসুন এক কাপ চা খাই। মীরা বলল, চলুন চা খাই। এখন মনে পড়েছে আমি দুপুরেও কিছু খাইনি। খিদের জন্যে আমার মাথা ধরেছে। আমি আপনার মাথা ধরা সারিয়ে দেব। কিভাবে? খুব ভালো চা খাওয়াবো। তারপর আপনার মাথা ধরা না সারা পর্যন্ত আপনাকে গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। মীরা চোখ বন্ধ করে ফেলল। মীরা কতক্ষণ পরে চোখ মেলল তা সে নিজেও জানে না। তার কাছে মনে হলো সে দীর্ঘ সময় ঘুমের পরে জেগে উঠেছে। ঘুমের ভেতর নানা ধরনের স্বপ্ন সে দেখে ফেলেছে। স্বপ্নের মধ্যে গা ছমছমানো বিশেষ স্বপ্ন আছে। সে ক্লাসে বসে আছে, গায়ে শুধু একটা পাতলা চাদর, আর কিছুই নেই। এই চাদরটা আবার হাঁটুর উপরে রাখা। স্যার বললেন, এই যে চাদর গায়ে মেয়ে, আজকের ক্লাসের পড়া বুঝেছো? মেয়েরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে কাজ করো, বোর্ডে চলে এসো। বোর্ডে এসে সবাইকে বুঝিয়ে দাও। স্যার আমি বোর্ডে যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। কি অসুবিধা? সেটা স্যার বলতে পারবো না। কোনো অজুহাত আমি শুনতে চাচ্ছি না। এসো বোর্ডে, এসো বলছি। মীরার তখন ঘুম ভাঙল। সে দেখলো গাড়ি রাস্তার উপর থেমে আছে। গাড়ির উপর মুষলধারে বৃষ্টি পড়ছে। নাসির নামের মানুষটার ড্রাইভারের সিটে ঝিম ধরে বসে আছে। নাসির হাসি মুখে বলল, ঘুম ভেঙেছে? মীরু বলল,
আমরা কোথায়? নাসির বলল, আমরা রাস্তায়। রাস্তা কাটা ছিল, বৃষ্টির পানিতে পুরো রাস্তা ঢাকা। বুঝতে পারিনি গাড়ি নিয়ে খাদে পড়ে গেছি। আপনি গভীর ঘুমে ছিলেন, কিচ্ছু বুঝতে পারেননি। আমাকে ডাকলেন না কেন? এত আরাম করে ঘুমোচ্ছিলেন, ডাকতে মায়া হলো। আমি কতক্ষণ ঘুমিয়েছি? 1 ঘন্টা 10 মিনিট। বলেন কি? আপনি এতক্ষণ কি করলেন? ঝিম ধরে বসে থাকলাম, বৃষ্টি দেখলাম। চা খাবেন? এখানে চা কোথায় পাবেন? আমি মোবাইলে টেলিফোন করে চা নিয়েছি। ফ্লাক্স ভর্তি গরম চা এবং সিঙ্গারা আছে। চা দিই? মিরু বলল, দিন। আপনি দেখে খুবই গোছানো মানুষ। নাসির বলল, আমি অবশ্যই গোছানো, তবে মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। আপনার এরকম ধারণা? জি। গাড়ি যখন খাদে পড়লো, তখন যদি হইচই করে আপনার ঘুম ভাঙাতাম, খুবই অস্থির হয়ে যেতাম, সেটা আপনি অনেক বেশি পছন্দ করতেন। মিরু বলল, ঝুম বৃষ্টিতে গাড়িতে বসে আরাম করে চা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, এটা আমার বেশ পছন্দ হচ্ছে। চা খাওয়ার পর আমরা কি গাড়িতেই বসে থাকবো, নাকি গাড়ির খাদ থেকে উঠানোর কোনো ব্যবস্থা আপনি করে রেখেছেন? নাসির হাসি মুখে বলল, চা খাবার পর আপনাকে নিয়ে একটা মাইক্রোবাসে উঠবো। মাইক্রোবাস আনানো হয়েছে। আমার লোকজন মাইক্রোবাসে বসে আছে। তারা এসে খাদে পড়া গাড়ি তুলবে। আমরা মাইক্রোবাস চালিয়ে চলে যাব। মিরু ছোট্ট নিঃশ্বাস ফেলল। আপনি ঠিকই বলেছেন। এত গোছানো মানুষ মেয়েরা পছন্দ করে না। যখন গরম চা খাচ্ছিলাম, তখন আপনাকে ভালো লাগছিল। বিপদ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করে রেখেছেন শুনে আর ভালো লাগছে না। এখন আপনাকে রোবট রোবট লাগছে। নাসিরের অফিসের লোকজন ছাতা হাতে চলে এসেছে। মিরু কিছুক্ষণ ভুরু কুঁচকে তাদের দেখলো, তারপর নাসিরের দিকে তাকিয়ে বলল, আমার কেন জানি গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না। আমি কি আরেক কাপ চা খেতে পারি? অবশ্যই পারেন। নাসির কাপে চা ঢেলে এগিয়ে দিল। মিরু বলল, আপনাকে অন্যরকম লাগছে। কেন অন্যরকম লাগছে? বুঝতে পারছি না। নাসির বলল, আমাকে অন্যরকম লাগছে কারণ আমার মাথার টাক আমি ঢেকে ফেলেছি, ক্যাপ পরেছি। মিরু বলল, আশ্চর্য, এ ব্যাপারটা আমি লক্ষ্যই করলাম না। কেন? নাসির বলল, আপনার পর্যবেক্ষণ শক্তি খুব ভালো বলেই আপনি লক্ষ্য করেননি। যাদের পর্যবেক্ষণ শক্তি খুব ভালো হয়, তারা প্রায় খুব কাছের জিনিস দেখতেই ভুলে যায়। মিরু নাসিরের দিকে তাকিয়ে আছে। নাসির কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাগুলি বলছে? সেরকম মনে হচ্ছে না। আবার কেন জানি মনে হচ্ছে। মিরু বলল, ভালো কথা। আপনি কি আমার নাম জানেন? আপনার নাম মিরু। মিরু, আমার নাম ঠিকই আছে, কিন্তু আমার এই নামটা আমার অপছন্দের। আমার পছন্দের নাম ঐন্দ্রিলা। আমার চা খাওয়া শেষ হয়েছে, এখন আমি নামবো। নাসির বলল, আমরা কি আরেকবার বারসাত সাহেবের মেসে খোঁজ নিয়ে দেখবো উনি ফিরেছেন কিনা? মেয়েও ক্লান্ত গলায় বলল, না, আমি বাসায় যাব। আপনার কি মাথা ধরা কমেছে? হ্যাঁ, কমেছে। যেভাবে ভুরু কুঁচকে আছেন, মনে হচ্ছে না মাথা ধরা কমেছে। না কমলেও সমস্যা নেই। আমি চাচ্ছি না আপনার মাথা ধরা নিয়ে আপনি বাসায় যান। কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। নাসির শান্ত গলায় বলল, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না। আমাদের শেষ দেখায় হাইপেনের মতো থাকবে মাথা ব্যথা। এই হাইপেনটা না থাকলে ভালো হয় না? মিরু বলল, আমাকে বাসায় নামিয়ে দিন। আমার কথা বলতে ভালো লাগছে না। বারসাতের মুখের উপর অনেকক্ষণ ধরে দুইটা মাছি ভন ভন করছে। একটা বড়, একটা ছোট। বড়টার রং ঘন নীল। বারসাত বিস্মিত চোখে মাছি দুইটার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বাদলার সময় মাছি ওড়ে না। বৃষ্টি শুরু হলেই মাছিরা যে যেখানে আছে সেখানেই ঝিম ধরে বসে থাকে। বৃষ্টির পানি পাখায় লাগলে মাছিদের উড়তে অসুবিধা হয় বলেই তাদের এই সাবধানতা। অথচ এই দুইটা মাছি উড়েই যাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেদিকেও তাদের নজর নেই। তারা উড়ে উড়ে জানালা পর্যন্ত যাচ্ছে, আবার কেন জানি ফিরে এসে বারসাতের নাকের কাছাকাছি উড়োউড়ি করছে। বারসাতের কেন জানি মনে হচ্ছে এই মাছি দুইটার একটা, বড়টা, যেটার গায়ের রং ঘন নীল, সেটা বারসাতের নাকের ফুটো দিয়ে ঢুকে পড়ার চেষ্টায় আছে। যে কোনো মুহূর্তে সে এই কাজটা করে ফেলবে। খুবই অদ্ভুত চিন্তা ভাবনা। মাছিরা এমন কাজ কখনো করবে না। তারা জাপানি কামাকাজি পাইলট না, বার্সাছাদের শত্রুও না।
তারপরেও সে এই চিন্তা মাথা থেকে দূর করতে পারছে না। জ্বর বেশি হলে মানুষের মাথায় উদ্ভট চিন্তা আসে। বার্ষাতের গায়ে জ্বর, বেশ ভালোই জ্বর। মাথার ভেতরে এরোপ্লেন চড়ার মতো শব্দ হচ্ছে। জ্বর খুব বেড়ে গেলে মাথার ভেতর এরোপ্লেন চালার মতো শব্দ হয়। এরকম জ্বর তপ্ত মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে। বার্ষাত শুয়ে আছে তার দুঃসম্পর্কের মামার বাগান বাড়িতে। বাড়িটির নাম পদ্ম। কাঠের একতলা বাড়ি, বড় বড় জানালা। জানালা খুললেই চোখে পড়ে বাড়ির পেছনের পদ্ম পুকুর। পুকুরে সত্যিকারের পদ্ম ফুটে আছে। মীরু এই বাড়ি দেখলে মুগ্ধ হয়ে যেত। সেটা সম্ভব না। মীরু আসেনি। বার্ষাতকে একা আসতে হয়েছে। বার্ষাত ৩ জন বেহালাবাদক ঠিক করে রেখেছিল। এরা পদ্ম নামের বাড়ির উঠানে বসে থাকবে। বার্ষাত এবং মীরুর বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখলেই তারা বেহালা বাজাতে শুরু করবে। লীলাবালি লীলাবালি, বড় যুবতী কন্যা, কি দিয়া সাজাইতাম তরে। বার্ষাতকে আসতে দেখে ৩ বেহালাবাদকের মধ্যেই ২জন বারান্দায় সোফায় লম্বা হয়ে ঘুমিয়ে পড়েছিল। একজন জেগেছিল, সেই উঠে বসল এবং বার্ষাতকে একা ঢুকতে দেখে খানিকটা বেদিশা হয়ে গেল। তারপরেও সে বেহালা হাতে নিল। বাজাবে নাকি বাজাবে না এই ভঙ্গিতে তাকালো। বার্ষাত বলল, লাগবে না, বেহালা বাজানোর দরকার নেই। বেহালাবাদক বলল, আপনার কি হয়েছে? চোখ টকটকা লাল। বার্ষাত বলল, আমার কিছু হয় নাই, চোখে লাল রং মেখেছে। আপনাদের তো টাকা পয়সা আগিয়ে দিয়ে দিয়েছি, এখন বাড়ি চলে যান, বিদায়। বাজনা বাজাবো না? বাজনা বাজাতে হবে না। বাজনা বাজানোর দরকার ছিল আমার স্ত্রীর জন্য। স্ত্রী নেই, বাজনাও নাই। উনি কোথায়? জানি না উনি কোথায়। আপনারা বিদায় হন। টাটা, বাই বাই। ভাই সাব, আপনার কি জ্বর? আপনি তো দাঁড়িয়ে থাকতে পারতেছেন না। বার্ষাত বলল, দাঁড়িয়ে থাকতে না পারলেও কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়ব। ১ মাস ঘুমাবো। গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলব। একবিংশ শতাব্দীর রিপ ভ্যান উইঙ্কেল। বার্ষাত কতক্ষণ ঘুমোচ্ছে বা কতক্ষণ ঘোরের মধ্যে আছে তা সে জানে না। তার কাছে মনে হচ্ছে সে বেশিরভাগ সময় অচেতন অবস্থাতেই থাকে। মাঝে মাঝে সামান্য চেতনার মতো আসে, তখন পদ্ম নামের বাগান বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়। কেয়ারটেকারের নাম রফিক। রফিকের চেহারা বার্ষাতের কাছে এক এক সময় এক এক রকম মনে হয়। প্রবল জ্বরের কারণেই এরকম হচ্ছে এটা বার্ষাত বুঝতে পারছে। মেয়েরা সাজগোজ করে চেহারা বদলায়, ছেলেদের চেহারা বদলায় না। রফিকের চেহারা এক এক সময় এক এক রকম দেখানোর আর কোনো কারণই নেই। জ্বর বার্ষাতের মাথা এলোমেলো করে দিচ্ছে। জ্বর খুব যখন বাড়ছে তখন আরেকটা ব্যাপার হচ্ছে, মাথার ভেতর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এক পর্যায়ে ঝিঝি পোকারা ডাক বেহালার ডাকের মতো দিচ্ছে। একই রকম শব্দ। মনে হচ্ছে ৩ বেহালাবাদক বাজাচ্ছে, লীলাবালি লীলাবালি, বড় যুবতী কন্যা, কি দিয়া সাজাইতাম তরে। বার্ষাত ডাকলো, রফিক, রফিক। রফিক প্লেটে করে কাটা পেঁপে নিয়ে ঢুকলো। যে কোনো ধরনের খাদ্যদ্রব্য দেখলেই বার্ষাতের সমস্ত শরীর মোচড় দিয়ে ওঠে। ইচ্ছা করে খাদ্যদ্রব্য যে নিয়ে ঢুকেছে তার গায়ে বমি করে ভাসিয়ে দেয়। এবারও একই ঘটনা ঘটল। বার্ষাত নিজেকে সামলে আরো অনেক চেষ্টা করে প্রায় আদুলে গলায় বলল, কেমন আছো রফিক? রফিক হড়বড় করে বলে ফেলল, আমি তো ভালোই আছি। আপনার অবস্থাটা কি কোন দেখি? আমিও ভালো আছি, শুধু এই মাছি দুইটা খুব বিরক্ত করছে। মাছি দুইটা মারতে পারলে ১০০ টাকা বকশিস পাবে। বড় মাছিটা মারতে পারলে পাবে ৭০ টাকা, আর ছোটটা মারতে পারলে পাবে ৩০ টাকা। দেখো তো মারতে পারো কিনা। ১০০ টাকা বকশিস রফিকে কাবু করতে পারলো না। সে পেঁপের প্লেট বিছানার পাশে টেবিলে রাখলো। কঠিন কোনো কথা বলবে এই রকম ভঙ্গিতে বার্ষাতের খাটের পাশে বসলো। থমথমে গলায় বলল, স্যার, আমি আপনাদের দুইটা কথা বলবো, মন দিয়া শুনেন। বার্ষাত বলল, তোমার কথা আমি মন দিয়েই শুনি রফিক।
মিরুর কথা যতটা মন দিয়ে শুনি ততটা মন দিয়ে হয়তো তোমার কথা শুনছি না, তার চেয়েও বেশি মন আমি তোমাকে দিচ্ছি। সেটা সম্ভব না। তারপরেও স্যার, আপনি কথা কইেন না তো। আমি কি বলতেছি সেটা শোনেন। আপনার আল্লাহর দোহাই লাগে। বলো শুনছি। আপনার শরীর খুবই খারাপ। আপনারা এইখানে রাখতে কোনো ভরসা পাই না। আপনার এখানে মৃত্যু হলে আমরা বিরাট বিপদে পড়ব। বিপদের কি আছে? মানুষের মৃত্যু হয় না? মৃত্যু হলে এখানে কবর দিয়ে দেবে, কিংবা আমাকে ইট সহ বস্তায় ভরে পদ্মপুকুরে ফেলে দেবে। কোনো সমস্যা নেই তো। স্যার শুনেন, উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। আজ সন্ধ্যায় আমি টেম্পো ভাড়া করে আনতেছি, আপনি আপনারে নিজে ঢাকায় দিয়ে আসবো। রফিক, এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমার শরীরের যে অবস্থা, পথেই মারা যাব, তখন তুমি বিরাট বিপদে পড়বে। পুলিশ তোমাকেই ধরে নিয়ে যাবে। তোমার সঙ্গে নিরীহ বেবি ট্যাক্সিওয়ালাকেও ধরে নিয়ে যাবে। হেভি পেদানি দেবে। পুলিশের পেদানি খেয়েছো কখনো? মারাত্মক জিনিস। স্যার, আপনি ঢাকার বাড়ির আত্মীয় স্বজনের ঠিকানা দেন, আমি তাদের নিয়ে আসি। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। আমি শরীরে বল পাওয়া শুরু করেছি। 1-2 দিনের ভেতর উঠে বসবো। তখন তুমি একটা বেবি ট্যাক্সি ডেকে আনবে, আমি বেবি ট্যাক্সিতে উঠে ফরিদপুরে চলে যাব। আমার সঙ্গে তোমাকে আসতে হবে না। কাজেই পথে যদি মারা যাই, তোমাকে কেউ ধরবে না, বেবি ট্যাক্সিওয়ালাকে ধরবে। স্যার, আপনি এত কথা বলছেন কেন? শরীর যে ঠিক হতে শুরু করেছে এটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি, তাই এত কথা বলছি। এখন তুমি দয়া করে পেঁপের পিরিচটা নিয়ে সামনে থেকে যাও। তোমাকে তো বলেছি আমার সামনে কোনো খাদ্যদ্রব্য আনবে না। আমি বাতাস খেয়ে বাঁচবো। এখন থেকে আমি বায়ুভূত। আজকেও কিছু খাবেন না? না, কিছু না খাওয়াও এক ধরনের চিকিৎসা। এই চিকিৎসার নাম উপবাস চিকিৎসা। অন্য কিছু খাইতে ইচ্ছা করে? এই মুহূর্তে একটা জিনিস খেতে ইচ্ছে করছে। জিনিসটার নাম মার্বেল সিঙ্গারা। মার্বেলের সাইজ, একসঙ্গে 2-3টা মুখে দেয়া যায়। মগবাজার কাজী অফিসের কাছে এই সিঙ্গারা বানানো হয়। মিডুর খুবই পছন্দের খাদ্য। একবার সে 38টা সিঙ্গারা খেয়ে ফেলেছিল। তখন আমি তাকে টাইটেল দিলাম সিঙ্গারা কন্যা। এই অপূর্ব সিঙ্গারা যে কারিগর বানায় তার নাম নেকমর্ত। অদ্ভুত নাম না? রফিক জবাব দিল না। পেঁপের প্লেট হাতে নিয়ে সে চলে গেল। বার্সাত চিত অবস্থা থেকে পাশ ফিরল। তার মাথায় কবিতার লাইন আসছে, সবে উল্টো হয়ে আসছে। ব্যাপারটা কি? মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল? বার্সাত বুঝতে পারছে না তার পৃথিবী উল্টো হয়ে যাচ্ছে নাকি। মাথার ভেতর বড় রকমের কোনো ঝামেলা অবশ্যই আছে। হোক ঝামেলা, মাথার ভেতর ওলটপালট ঝামেলা হলে খারাপ লাগে না। ring o roses, a pocket full of posies. আতিশো আতিশো, we all fall down. এই কবিতাটা মাথায় উল্টো আসেনি, ঠিক মতোই এসেছে। 1965 সনে লন্ডনে যখন ভয়াবহ প্লেগ দেখা দিল, তখন লন্ডনের ছেলেমেয়েরা এই ছড়াটা রাস্তায় বলে বলে বেড়াতো, উই অল ফল ডাউন। তার মানে হচ্ছে আমরা সবাই মরে পড়ে যাব, কারণ আমাদের হয়েছে ভয়াবহ ব্যাধি, প্লেগ। রফিক, রফিক। রফিক বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়ালো। বার্সাত বলল, তাড়াতাড়ি বালতিটা আনো, আমি বমি করব। বমির টাইম চলে এসেছে। বমি করার পর কি হবে জানো? We all fall down. রফিক বালতি নিয়ে এসেছে। বালতির রং ঘন নীল। রংটা চোখে লাগছে। অসুস্থ অবস্থায় কটকটা হলুদ রং চোখে লাগে, লাল রং চোখে লাগে, নীল রং কি লাগে? রফিক, জি স্যার। আমি আর বাঁচবো না। আমার আত্মীয় স্বজনকে খবর দাও। স্যার বলেন কারে খবর দিব? আমার মাকে খবর দিতে পারো। তাকে খবর দেওয়ার সমস্যাটা কি জানো? তিনি এসেই আমার সঙ্গে ঝগড়া শুরু করবেন, ক্যাটক্যাট করে কথা বলবেন, এমন সব কথা যা শুনলে নিতান্ত ভালো মানুষের গায়ে আগুন ধরে যাবে। স্যার, কথা না বলে চুপ করে শুয়ে থাকেন, রেস্ট নেন। কথা বলাতে আমার রেস্ট হচ্ছে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে, আমার এই কথা বলাতেই আনন্দ। হুম, ভুল করেছি। গানটা হচ্ছে, আমার এই পথ চলাতেই আনন্দ। রফিক, জি। তুমি বিরক্ত মুখ করে হলেও আমার যথেষ্ট সেবা করেছ। আমি যদি কোটিপতি হতাম
তাহলে উইল করে তোমাকে লাখ 20 টাকার চেক দিয়ে যেতাম। আমি হতদরিদ্র, বাজারে আমার দেনা হলো 23,000 টাকা। বিয়ে যে আমার হয়নি সেটা একদিক থেকে ভালোই হয়েছে। রফিক, জি। দুটা মাছি আমার নাকের কাছে ভ্যান ভ্যান করছিল। এরা কোথায় একটু খুঁজে দেখো তো। এদেরকে ধরার জন্য 100 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। জীবিত বা মৃত 100 টাকা দেয়া হবে। রফিক, স্যার, আপনি শুয়ে থাকেন, আমি মাথায় পানি ঢালি। যা ঢালতে ইচ্ছা হয় ঢালো। একটাই শুধু কথা, আমার মা যদি আমার খোঁজে চলেই আসে তাহলে বলবে আমি মারা গেছি। বলতে পারবে না? রফিক, অবশ্যই বলতে পারবো। বলতে না পারার কিছু নেই। সামান্য মিথ্যা বলা হবে, তবে মিথ্যা ঠিকও না। আপনি তো মারাই যাচ্ছেন। আমি যদি অতি বিখ্যাত কেউ হতাম তাহলে তুমি একটা বই লিখতে পারতে, বার্ষাত আলীর সঙ্গে কিছু শেষ সময়। আমি বিখ্যাত কেউ না, বিখ্যাত কেউ হবার কোনো সম্ভাবনাও আমার মধ্যে নেই। আমার মতো মানুষেরা জীবন শুরু করে প্রাইভেট টিউটর হিসেবে, জীবন শেষ করে কোচিং সেন্টারের ম্যানেজার হিসেবে। রফিক, বার্ষাতের মাথায় এখন পানি ঢালতে শুরু করেছে, আর কোনো জবাব দিল না সে। বার্ষাত কথা বলা বন্ধ করেছে, তবে এখন তার অন্য সমস্যা দেখা দিয়েছে। তার কাছে মনে হচ্ছে বিছানার পাশে তার মা দাঁড়িয়ে আছেন। তার মুখ থেকে জর্দার গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। জর্দার কড়া গন্ধের কারণে বার্ষাত বুঝতে পারছে না তার মাকে সত্যি সত্যি চলে এসেছেন, নাকি সে যা দেখছে তা ঘোরের মধ্যে দেখছে। মাকে দেখতে ইচ্ছে করছে না। বার্ষাত চোখ বন্ধ করলো, তাতেও লাভ হলো না। চোখ বন্ধ অবস্থাতেও সে তার মাকে পরিষ্কার দেখতে পেল। লাভের মধ্যে লাভ, আগে মার জর্দার গন্ধ নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন, এই মা কথা বলা শুরু করলেন। এই তোর কি হয়েছে? জানি না। শরীর থেকে চামড়া উঠছে নাকি? শরীর থেকে চামড়া উঠবে কেন? আমি কি সাপ? শরীর থেকে চামড়া ওঠার রোগ তোর বাপেরও হয়েছিল, এই রোগেই সে মারা গেল। তোদের তো বংশের ধারা, চামড়া ওঠা রোগে মৃত্যু। দুষ্টু লোকে বলে বাবা মারা গেছেন তোমার ক্যাটক্যাটানিতে। বাবা যখন মৃত্যু শয্যায়, তখনও তুমি তার কানের কাছে দিন রাত ক্যাটক্যাট করেছো। তোর বাপের সঙ্গে কি করেছি সেটা তোর বাপ আর আমার ব্যাপার। রোজ হাসরে আমার আর তোর বাপের মধ্যে ফয়সালা হবে। ফয়সালা হলে তো ভালোই। লোকমুখে শুনলাম তুই গোপনে বিয়ে করেছিস। বিয়ে করার চেষ্টা করেছিলাম মা, শেষ মুহূর্তে পাত্রী আসেনি বলে বিয়ে হয়নি। তাহলে তো ভালোই হলো। এখন তুই আমার বোনের মেয়েকে বিয়ে কর। ফাতিলকে বিয়ে করতে বলছো? ফাতিলটা আবার কি? লতিফাকে উল্টো করে ফাতিল বললাম। এখন বেশিরভাগ শব্দ আমার মাথায় উল্টো করে আসছে। লতিফার মতো মেয়ে পাবি না, তোকে সে মাথায় করে রাখবে। 100 বার লাথি দেবার পরেও মাথা নিচু করে রাখবে, কোনো শব্দ করবে না। পার্ষদ গুনগুন করে বলল, লাথি কন্যার নাম আজ আমি তোমাকে দিলাম। কি বললি? একটা কবিতা বলছি মা। কি কবিতা? লতিফাকে নিয়ে কবিতা? তুমি কি একটা কাজ করবে? লতিফাকে পাঠিয়ে দেবে। আমি অসুস্থ মানুষ, সে আমার সেবা করুক? তুই কি পাগল টাগল হয়ে গেলি? একটা কুমারী মেয়েকে এমন নির্জন জংলা টাইপ জায়গায় পাঠিয়ে দেব? তোর চিন্তা ভাবনা তো ভালো না। তোর চিন্তা ভাবনাও দেখি তোর বাবার মতো। বাবার চিন্তা ভাবনা এরকম ছিল? হুম। আমি তোর বড় বোনের জন্মের সময় 1 মাস ছিলাম হাসপাতালে। হাসপাতাল থেকে বাসায় এসে দেখি তোর বাবা অল্প বয়সী এক কাজের বুয়া রেখেছে। সেই বুয়া ঠোঁটে লিপস্টিক মাখে, তোর বাবার দিকে কেমন কেমন করে যেন তাকায়, হাসে। তুমি কি করলে? ঝেঁটিয়ে বিদায় করলে? বিদায় করব কি? তোর বাবা বিদায় করতে দিলে তবে না বিদায় করব। একদিন দেখি সে তোর বাবার পিঠে তেল মালিশ করে দিচ্ছে। ওই বুয়ার নাম কি ছিল মা? রানী। শেষ পর্যন্ত তাকে বিদায় করলি কিভাবে? কি কষ্টে যে বিদায় করেছি শুধু আমি জানি আর আল্লাহ পাক জানেন। তোর বাবা তোকে ছাড়বে না, সে এ বাড়িও ছাড়বে না। উনি দেখতে কেমন ছিল মা? উনি উনি করিস না তো, কাজের বউ আবার উনি কি? দুষ্টু লোকে যে বলে বাবা গোপনে ওই বুয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্যই সম্মান করে বলছি। এক থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত ফেলে দেব। ছড়া শুনবে মা? কি শুনবো? ছড়া, ইংরেজি ছড়া। আতিশো আতিশো, we all fall down। এর মানে কি?
এর মানে হলো আমাদের সবারই প্লেগ রোগ হয়েছে।